25 জুন 1975 মাঝরাত অল ইন্ডিয়া রেডিওতে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর একটি ঘোষণা পুরো ভারতকে স্তব্ধ করে দেয়। তিনি বলেন, দ্য প্রেসিডেন্ট হ্যাজ ডিক্লেয়ার্ড এমার্জেন্সি, দেয়ার ইজ নো নিড টু প্যানিক। কিন্তু বাস্তব ছিল সম্পূর্ণ উল্টো। এই একটি ঘোষণায় রাতারাতি স্তব্ধ হয়ে যায় বিশ্বের বৃহত্তম গণতন্ত্র। নাগরিকদের মৌলিক অধিকার কেড়ে নেওয়া হয়, সংবাদপত্রের উপর বসানো হয় কঠোর সেন্সরশিপ, আর বিরোধী নেতাদের পাঠানো হয় জেলখানায়। ভারতের ইতিহাসে এই দিনটিকে স্মরণ করেই ঘোষণা করা হয়েছে সংবিধান হত্যা দিবস। কিন্তু আজ যখন আমরা এই ঘটনার 50 বছরেরও বেশি সময় পর দাঁড়িয়ে ইতিহাস পুনর্মূল্যায়ন করছি, তখন একটি বড় প্রশ্ন সামনে আসে। ভারতের স্বাধীন বিচার ব্যবস্থা ও সংবিধান যখন কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছিল, তখন কারা লড়েছিল এই একনায়কতন্ত্রের বিরুদ্ধে? রাইটার্স থেকে শুরু করে বিভিন্ন আন্তর্জাতিক গবেষণার মতে সেই সময় ইন্দিরা গান্ধীর এই স্বৈরাচারের বিরুদ্ধে সবচেয়ে বড় ভূগর্ভস্থ বা আন্ডারগ্রাউন্ড প্রতিরোধ গড়ে তুলেছিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস। কিন্তু কেন আরএসএসকে নিষিদ্ধ করা হয়েছিল? কী ছিল এর পিছনের বৈশ্বিক ভূ রাজনীতি এবং যুদ্ধ অর্থনীতির সমীকরণ? চলুন আজকের এই ভিডিওতে গভীর নথিপত্র এবং বিশ্বস্ত আন্তর্জাতিক রিপোর্টের ভিত্তিতে বিষয়টি বিশ্লেষণ করি। জরুরি অবস্থা হঠাৎ একদিনে ঘটেনি, এর পিছনে ছিল ভূ রাজনীতি এবং গভীর অর্থনৈতিক সংকট। 1971 সালে বাংলাদেশ মুক্তিযুদ্ধ ও ভারত পাকিস্তান যুদ্ধে ভারত একটি ঐতিহাসিক বিজয় অর্জন করে, কিন্তু এই বিজয়ের একটি বড় ভূ রাজনৈতিক মূল্যও ছিল। সেই সময় মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের কৌশলগত অবস্থান ছিল পাকিস্তানের পক্ষে, আর ভারতের পাশে দাঁড়িয়েছিল সাবেক সোভিয়েত ইউনিয়ন। কিন্তু আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান ব্রুকিং ইনস্টিটিউশন এবং ফরেন অ্যাফেয়ার্সের ঐতিহাসিক বিশ্লেষণে দেখায় যে যুদ্ধের পরপরই 1973 সালে শুরু হয় ওপেক অয়েল ক্রাইসিস। তেলের দাম হঠাৎ বেড়ে যাওয়ায় ভারতের অর্থনীতি মারাত্মক চাপে পড়ে। বিশ্বব্যাংকের ঐতিহাসিক তথ্য অনুযায়ী 1974 সালে ভারতের বার্ষিক মুদ্রাস্ফীতি প্রায় 30% পৌঁছে যায়। একই সময় দেশ জুড়ে দেখা দেয় তীব্র খরা ও খাদ্য সংকট। সাধারণ মানুষের ক্ষোভ দ্রুত বাড়তে থাকে। শুরু হয় ঐতিহাসিক রেলওয়ে ধর্মঘট। বিহারে জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে গড়ে ওঠে সম্পূর্ণ ক্রান্তি আন্দোলন। ফলে ইন্দিরা গান্ধীর সরকার একদিকে আন্তর্জাতিক চাপ, অন্যদিকে আভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতার মুখে পড়ে যায়। এই অস্থির পরিস্থিতিতে শেষ বড় ধাক্কাটি আসে 12 জুন 1975 সালে। এলাহাবাদ হাইকোর্ট এবং ঐতিহাসিক রায়ে ইন্দিরা গান্ধীর 1971 সালের নির্বাচনী বিজয়কে অবৈধ ঘোষণা করে। আদালত তাকে 6 বছরের জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বী করার অযোগ্য ঘোষণা করে। ঠিক এই সময় বিরোধী দলগুলো এবং আরএসএসের কর্মীরা একজোট হয়ে ইন্দিরা গান্ধীর পদত্যাগের দাবিতে আন্দোলন আরও তীব্র করে তোলে। নিজের রাজনৈতিক অবস্থান ধরে রাখতে ইন্দিরা গান্ধী সংবিধানের 352 নম্বর অনুচ্ছেদ ব্যবহার করে দেশে আভ্যন্তরীণ জরুরি অবস্থা জারি করেন। জরুরি অবস্থা ঘোষণার মাত্র 9 দিন পর অর্থাৎ 4 জুলাই 1975 সালে আরএসএসকে সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়। আরএসএসের তৃতীয় সরসাঙ্গ চালক বালাসাহেব দেওরসকে নাগপুর রেলওয়ে স্টেশন থেকে গ্রেপ্তার করা হয়। তৎকালীন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি এবং রাইটার্সের আর্কাইভ অনুযায়ী সরকার দাবি করেছিল যে আরএসএস দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা ও আইন শৃঙ্খলার জন্য হুমকি হয়ে উঠেছে। তবে সমালোচকদের মতে সরকারের প্রকৃত লক্ষ্য ছিল আরএসএস এর বিস্তৃত সাংগঠনিক নেটওয়ার্ককে ভেঙে দেওয়া। কিন্তু আরএসএস এই দমন পীড়নের সামনে ভেঙে পড়েনি। ব্রিটিশ ম্যাগাজিন দ্য ইকোনমিস্ট সেই সময় মন্তব্য করেছিল, The anti-emergency movement is organized down to the village level by the RSS, which is the only non-left force capable of matching the government's power. জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে গঠিত হয় লোক সংঘর্ষ সমিতি, যার অন্যতম প্রধান সাংগঠনিক শক্তি ছিল আরএসএসের স্বয়ংসেবকরা। আরএসএসের তৎকালীন প্রচারক নানাজি দেশমুখ এবং পরবর্তীতে সুন্দর সিং ভান্ডারী আন্ডারগ্রাউন্ড থেকে প্রতিরোধ আন্দোলনের সমন্বয় করেন। বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সেই সময় একজন তরুণ আরএসএসের প্রচারক হিসাবে বিভিন্ন সাংগঠনিক কাজে যুক্ত ছিলেন। তিনি পরবর্তীকালে তার বই সংঘর্ষ মা গুজরাটে সেই সময়ের অভিজ্ঞতার কথা উল্লেখ করেন। জরুরি অবস্থার কিছু গুরুত্বপূর্ণ পরিসংখ্যান যা শাহ কমিশন রিপোর্ট এবং বিভিন্ন ঐতিহাসিক নথিতে পাওয়া যায়।
জরুরি অবস্থার এই অধ্যায় ভারতের আন্তর্জাতিক ভাবমূর্তির ওপর গভীর প্রভাব ফেলে। মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান রাজনৈতিক বন্দীদের অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে। বিশ্বের কাছে ভারতের গণতান্ত্রিক পরিচিতি প্রশ্নের মুখে পড়ে। অবশেষে আভ্যন্তরীণ রাজনৈতিক চাপ এবং বিভিন্ন গোয়েন্দা রিপোর্টের মূল্যায়নের পর 1977 সালের শুরুতে ইন্দিরা গান্ধী সাধারণ নির্বাচন ঘোষণা করেন। সেই নির্বাচনে আরএসএস সমর্থিত কর্মী ও বিভিন্ন বিরোধী শক্তির সমন্বয়ে গঠিত জনতা পার্টি ঐতিহাসিক বিজয় অর্জন করে। ভারতের ইতিহাসে প্রথমবারের মতো কেন্দ্রে একটি অ-কংগ্রেস সরকার ক্ষমতায় আসে। ক্ষমতায় এসে এই সরকার সংবিধানের 44তম সংশোধনী পাশ করে। এই সংশোধনীর মাধ্যমে জরুরি অবস্থা জারির শর্ত আরও কঠোর করা হয়। ইন্টারনাল ডিস্টারবেন্স বা আভ্যন্তরীণ গোলযোগের পরিবর্তে সশস্ত্র বিদ্রোহকে জরুরি অবস্থার ভিত্তি হিসাবে নির্ধারণ করা হয়। ফলে ভবিষ্যতে শুধুমাত্র রাজনৈতিক অস্থিরতার অজুহাতে জরুরি অবস্থা জারি করা অনেক কঠিন হয়ে যায়। ইতিহাস সবসময় একমুখী নয়। আরএসএসের সমালোচকরা যেমন সেই সময় সংগঠনের কিছু নেতার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন, তেমনি বিভিন্ন ঐতিহাসিক নথি এবং শাহ কমিশনের রিপোর্টে জরুরি অবস্থার বিরুদ্ধে তাদের সক্রিয় অংশগ্রহণের কথাও উল্লেখ রয়েছে। আজ যখন 25শে জুন সংবিধান হত্যা দিবস হিসাবে পালন করা হচ্ছে, তখন মূল প্রশ্নটি কোনো রাজনৈতিক দলকে ঘিরে নয়। মূল প্রশ্ন হলো গণতন্ত্র কতটা ভঙ্গুর হতে পারে এবং নাগরিক স্বাধীনতা কত দ্রুত সীমিত হয়ে যেতে পারে। 1975 সালে জরুরি অবস্থা আমাদের মনে করিয়ে দেয় যে গণতন্ত্র কোনো স্থায়ী বা চিরন্তন উপহার নয়। এটিকে রক্ষা করতে হলে নাগরিক সমাজ, বিচার ব্যবস্থা, সংবাদ মাধ্যম এবং রাজনৈতিক প্রতিষ্ঠান সবাইকেই সতর্ক ও সক্রিয় থাকতে হয়। আপনার কি মনে হয় 1975 সালে জরুরি অবস্থা থেকে আজকের আধুনিক ভারতের সবচেয়ে বড় শিক্ষা কী হওয়া উচিত? কমেন্ট সেকশানে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আর এই ধরনের গভীর ভূ রাজনৈতিক ও ঐতিহাসিক বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই সচেতন থাকুন। ধন্যবাদ।